যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে বিমান হেলিকপ্টারে সংঘর্ষ, ৬৪ আরোহী ৩ সেনা সদস্য নিয়ে বিধ্বস্ত নদীতে। ১৯ মরদেহ উদ্ধার, এখনও জীবিত পাওয়া যায়নি কাউকে। যুদ্ধবিরতির চুক্তি মেনে তৃতীয় দফায় হামাস ইসরায়েল বন্দি বিনিময়। পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নিহত ১০, আহত অনেকে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল শারা। সংবিধান বাতিল ঘোষণা। রাশিয়ার কাছে আসাদকে ফেরত চেয়েছে দামেস্ক। আলোচনা চলবে, জানালো মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। বিস্ফোরক অভিযোগ মার্কিন সাংবাদিকের। পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি ক্রেমলিনের। এবং সমালোচনার মুখে মার্কিন জনগণের ফেডারেল সহায়তা বন্ধের আদেশ প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের। আগের মতোই পাবেন সুবিধা। অবৈধ অভিবাসী বিরোধী বিলে স্বাক্ষর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে সংঘর্ষে নদীতে বিধ্বস্ত হল যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টার। ৬৪ আরোহী নিয়ে আমেরিকান এয়ারলাইন্সের বিমান এবং ৩ সেনা সদস্য নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পোটোমাক নদীতে চলছে উদ্ধার কাজ। বন্ধ রয়েছে রোনাল্ড রিগান বিমানবন্দরের কার্যক্রম। তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। ওয়াশিংটনের আকাশে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ। স্থানীয় সময় রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছেই এই দুর্ঘটনা ঘটে। দুটো উড়োজানই পাশের পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার অল্প সময় পরেই শুরু হয় উদ্ধার কাজ। অংশ নেয় কোস্ট গার্ডের সদস্যসহ জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর কয়েকশো সদস্য। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত জীবিত কাউকে পাওয়া যায়নি। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটনে আসা আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে ৬০ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্র জানিয়েছে, ব্ল্যাক হক নামের মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের প্রশিক্ষণ ফ্লাইটের সাথে বিমানটির সংঘর্ষ হয়। হেলিকপ্টারটিতে ৩ সেনা সদস্য ছিলেন। যাত্রীদের বিষয়ে সঠিক তথ্য জানাতে আমরা আমেরিকান এয়ারলাইন্সের সঙ্গে কাজ করছি। এই মুহূর্তে উদ্ধার অভিযানকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাই এটা নিয়েই ব্যস্ত। রিগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দরের কার্যক্রম। সংঘর্ষের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। তদন্তে নেমেছে এফবিআইও। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে মন্তব্য করেছেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমেরিকান এয়ারলাইন্সের বিমান পটোম্যাক নদীতে বিধ্বস্ত হওয়ার খবর শুনতেই বিমানের আরোহীদের পরিবার ও স্বজনদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বৈরী আবহাওয়ার মধ্যেও চলছে উদ্ধার অভিযান। আরোহীদের জীবিত পাওয়ার আশায় স্বজনরা। স্থানীয় সময় বুধবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের পোটোম্যাক নদীতে বিমান বিধ্বস্তের ঘটনায় চলছে উদ্ধার কার্যক্রম। দুর্ঘটনার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রিয়জনদের খোঁজে রোনাল্ড রিগান বিমানবন্দরের বাইরে ভিড় করছেন স্বজনরা। বিমানে থাকা এক যাত্রীর স্বামী বিবিসিকে জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেও স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তার। ২০ মিনিটের মধ্যেই অবতরণ করবেন লিখে বার্তাও পাঠিয়েছিলেন। স্ত্রীর খোঁজে নদী পাড়ে করছেন অপেক্ষা। আশায় রয়েছেন জীবিত উদ্ধারের। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি স্বাভাবিক গতিপথ ধরে নামলেও পরে তা ডান দিকে অস্বাভাবিকভাবে হেলে পড়ে। বিমানের পেছন থেকে স্ফুলিঙ্গ বের হতে দেখে ধারণা করেন ভয়াবহ কিছু হতে চলেছে। এর কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর আসে। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বিমান দুর্ঘটনার খবর প্রায়ই পাওয়া গেলেও বাণিজ্যিক বিমান বিধ্বস্তের ঘটনা খুব কমই ঘটেছে দেশটিতে।
বুধবারের বিমান দুর্ঘটনার আগে সবশেষ 2013 সালে এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয় সান ফ্রান্সিসকোতে। এর আগে 2009 সালে তুষারঝড়ের কবলে পড়ে বাফেলো যাওয়ার পথে একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন অন্তত 50 জন। সম্প্রতি বেশ কয়েকটি বিমান বিধ্বস্তের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে হেলিকপ্টারের সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। প্রায়ই ব্যক্তিগত বিমান দুর্ঘটনার কবলে পড়লেও বাণিজ্যিক বিমান দুর্ঘটনা খুব কমই ঘটে দেশটিতে। সবশেষ 2013 সালের 6 জানুয়ারি দেশটিতে বাণিজ্যিক বিমান বিধ্বস্ত হয়। এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান সিউল থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার পর অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়েতে বিধ্বস্ত হয়। এই ঘটনায় 3 জন নিহত ও 187 জন আহত হন। এর আগে 2009 সালের 12 ফেব্রুয়ারি নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফেলো যাওয়ার পথে তুষারঝড়ের কবলে পড়ে কোলগান এয়ারের বিমান 3407। একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় এটি। এতে প্রাণ হারান 49 যাত্রী ও 1 জন ক্রু সদস্য। এর আগে 2001 সালের 12 নভেম্বর আমেরিকান এয়ারলাইন্সের বিমান 587 এয়ার টার্বুলেন্সের কবলে পড়ে। আরোহণের 90 সেকেন্ড পর বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে কুইন্স আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ হারান 265 জন। অন্তরা সেন, সময় সংবাদ। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় আজ বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল। 3 জন ইসরায়েলি ও 5 জন থাই নাগরিককে মুক্তি দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত এক নারী সেনাকে ছেড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। বিনিময়ে 30 শিশু সহ আরও 110 ফিলিস্তিনি জিম্মিকে ছাড়বে তেল আবিব। এদিকে অবরুদ্ধ উপত্যকায় যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও অধিকৃত পশ্চিম তীরে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 10 জন। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দফায় বন্দি বিনিময় করছে হামাস ও ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি নারী সেনা আগাম বার্জারকে মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এরপর তাকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। আগাম বার্জার ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে তেল আবিব। চুক্তি অনুযায়ী বন্দি বিনিময়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে খান ইউনিসে নিহত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বাসভবনের সামনে ভিড় জমায় ফিলিস্তিনের ইসলামিক জিহাদ সংগঠন আল কাশেম ব্রিগেড শাখার সদস্য সহ বহু বেসামরিক নাগরিক। গাজায় যুদ্ধবিরতির চুক্তির আওতায় 30 শিশু সহ আরও 110 জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে যাচ্ছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদের ভেতর 32 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ছিল, আর 48 জন বিভিন্ন মেয়াদে সাজা খাটেন ইসরায়েলি কারাগারে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনিদের উপর থামছে না ইসরায়েলি বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে আবারও হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। বুধবার অঞ্চলটিতে বিমান থেকে গোলা ফেলে তারা। এতে হতাহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো হয় অভিযান। মৌসুমীর সাথী, সময় সংবাদ। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির বর্তমান নেতা আহমেদ আল সারা। সেই সঙ্গে বাতিল করা হয়েছে দেশটির বর্তমান সংবিধান। হায়াত তাহরির আল শাম সহ দেশটির সব সশস্ত্র গোষ্ঠী ভেঙে রাষ্ট্রীয়ভাবে একীভূত করা হয়েছে। সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এদিকে বাশার আল আসাদের আরব সোশ্যালিস্ট বাথ পার্টি সহ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দেশটির পার্লামেন্ট। সিরিয়ার বাশার আল আসাদের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম, আর এই গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছেন আহমেদ আল সারা। আসাদ সরকারের উৎখাতে পুরো উদ্যমে কাজ শুরু করেন এই নেতা। এবার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আহমেদ আল সারার নাম ঘোষণা করল বর্তমান কর্তৃপক্ষ। বুধবার নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক ঘোষণা দেওয়া হয়। বুধবার আসাদ সরকারকে উৎখাতে যেসব সশস্ত্র গোষ্ঠী সাহায্য করেছিল তাদের উদ্দেশ্যে ভাষণ দেন সারা। ভাষণে তিনি জানান, দেশটির বর্তমান সংবিধান বাতিল ঘোষণা করা হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সারাই সরকার পরিচালনা করবেন। অন্তর্বর্তী পর্যায়ে সারা একটি অস্থায়ী আইন পরিষদ গঠন করবেন। আগামী কয়েকদিনের মধ্যেই তিনি আইন বিভাগের সদস্যদের নিয়োগ দেবেন বলে জানা গেছে।
এদিন হায়াত তাহরির আল শাম সহ সব ধরনের সশস্ত্র সংগঠন ভেঙে রাষ্ট্রীয়ভাবে একীভূত করা হয়েছে বলে জানান সিরিয়ার সামরিক অপারেশন সেক্টরের মুখপাত্র হাসান আবদেল ঘানি। একই সঙ্গে আসাদ সরকারের আমলে সেনাবাহিনী বাতিল ঘোষণা করা হয়েছে। সিরিয়ার সামরিক ও নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আহমেদ আল সারা। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আসাদ পরিবারের আরব সোশ্যালিস্ট বাথ পার্টি। ভেঙে দেওয়া হয়েছে দেশটির পার্লামেন্ট। সিরিয়ার পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে কিছু জানানো হয়নি। কিছুদিন আগে সারা জানিয়েছিলেন পরবর্তী নির্বাচন করতে আরও 4 বছর সময় লাগতে পারে, আর নতুন সংবিধান তৈরিতে 3 বছর সময় লাগবে বলেও ধারণা তার। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। এমনকি মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন। যদিও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি এ সাংবাদিক। পুতিনকে হত্যা চেষ্টার অর্থ পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া বলে হুঁশিয়ার করেছেন রুশ পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দীর্ঘ সময় ধরে চলেছে উত্তপ্ত বাক্য বিনিময়। এমনকি এক পর্যায়ে দুই নেতার রেষারেষির জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও করা হচ্ছিল। এবার সেই প্রসঙ্গ টেনেই এক মার্কিন সাংবাদিক অভিযোগ করেন পুতিনকে হত্যার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন তার ব্যক্তিগত পডকাস্টে এই দাবি করেন। তিনি জানান 2021 সাল থেকে এ পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা শুরু করেন বাইডেন প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম দ্য পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ওই পডকাস্টে টাকার আরও বলেন মস্কোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চেয়েছিলেন জো বাইডেন। পুতিনকে হত্যা করে বিশ্বে বিশৃঙ্খলা তৈরি করে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করাই ছিল বাইডেন প্রশাসনের মূল উদ্দেশ্য। যদিও তার দাবি সপক্ষে কোনো যুক্তিতর্ক বা প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। 2023 সালে টাকার কার্লসন ফক্স নিউজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবি প্রচারের অভিযোগে ফক্স নিউজ থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে রাশিয়ার পক্ষে কথা বলা শুরু করেন এই সাংবাদিক বলে জানায় দ্য পলিটিকো। এমনকি ইউক্রেনকে অগণতান্ত্রিক দেশ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারও নিয়েছিলেন। কোনো ভিত্তি প্রমাণ ছাড়া তার এই বক্তব্য নিয়ে অনেকেই সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য না করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান সকল বাহ্যিক হুমকি থেকে কড়া সুরক্ষায় আছেন পুতিন। তবে রাশিয়ার পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন টাকারের অভিযোগের বিষয়ে সতর্ক করে বলেন পুতিনকে হত্যার চক্রান্তের মতো বিষয় নিয়ে কথা বলার মানে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। টাকারের অভিযোগ নিয়ে আরও তদন্ত করার দাবিও জানান ভলোদিন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। আলোচনার মুখে মার্কিন জনগণকে দেয়া ফেডারেল সহায়তা বন্ধের আদেশ প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রের বসবাসকারীরা আগের মতোই সব সুযোগ সুবিধা পাবেন। তবে বিদেশি সহায়তা বন্ধে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে। এদিকে বুধবার অবৈধ অভিবাসী বিরোধী একটি বিলে সই করেছেন ট্রাম্প। অবৈধদের একাংশকে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারে পাঠানোর পরিকল্পনার কথা জানান ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন ক্ষমতার মসনদে বসেই একের পর এক তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন। যুক্তরাষ্ট্রের বাজেট কমাতে ট্রাম্প কেবল বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা দেয়াই অনেকাংশে বন্ধ করেননি, মার্কিন জনগণের জন্য ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মার্কিন জনগণ কি সুযোগ সুবিধা পাবেন আর কি পাবেন না তা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তীব্র সমালোচনা ও প্রশ্নের মুখে অবশেষে পিছু হটেছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশের দুদিনের মাথায় বুধবার তা প্রত্যাহারের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিস প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রত্যাহার সংক্রান্ত নতুন এক স্মারকলিপি জারি করেছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন সোমবার দেয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল করা হয়েছে। তবে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা স্থগিত করার প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্ক ভাতা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য প্রতি বছর কয়েক লাখ কোটি ডলার ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের ফলে স্বস্তির দেখা মিলেছে মার্কিন জনগণের মধ্যে। এদিকে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবার কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আইনের ফলে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার ও তাদের বহিষ্কারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ডিপসিকের বিরুদ্ধে প্রযুক্তি চুরির অভিযোগ যুক্তরাষ্ট্রের। মার্কিন নৌবাহিনীর সদস্যদের ব্যবহারে নিষেধাজ্ঞা। ব্যক্তিগত তথ্য ব্যবহারের ব্যাখ্যা চেয়েছে ইতালি। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেন, যদিও বেশিরভাগই ধ্বংসের দাবি করেছে মস্কো। জবাবে পুতিন বাহিনীও পাল্টা 100-র বেশি ড্রোন ছুড়েছে ইউক্রেন জুড়ে, যেগুলোর মধ্যে 65টি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। এদিকে অভিযান চালিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের আরও একটি এলাকা দখলে নেয়ার দাবি করেছে মস্কো। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। দুই দেশই একে অন্যকে লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে। স্থানীয় সময় বুধবার রাশিয়ার বিভিন্ন অঞ্চলে শতাধিক ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে রাশিয়ার তেল শোধনাগার ও বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যায়। পরে এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ছোড়া বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা হয়েছে। ক্ষয়ক্ষতির বেশিরভাগই হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে। এদিকে পাল্টা হামলা চালিয়েছে পুতিন বাহিনীও। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে তারাও ব্যাপক ড্রোন নিক্ষেপ করে, যদিও বেশিরভাগ ড্রোন প্রতিহতের দাবি করেছে কিয়েভ। রুশ গণমাধ্যম বলছে, রাশিয়ার হামলায় ইউক্রেনে কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া ধ্বংস হয়েছে একটি কারখানা। ইউক্রেনের স্থল অভিযানও জোরদার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলের একটি গ্রাম দখল করেছে। রুশ বাহিনীর দাবি, তারা গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ব্যাপক সামরিক অভিযান চালায়। আর ইউক্রেন জানিয়েছে, তারা রুশ বাহিনীর এগিয়ে যাওয়া ঠেকাতে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধের রসদ জোগাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, জরুরি প্রকল্পগুলো চালিয়ে নিতে নিজ জনগণের অর্থায়ন থেকে সহায়তা নেওয়া হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আশ্রয় প্রত্যাশীদের জন্য কঠিন পদক্ষেপ নিয়েছে জার্মানি। অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের ঠেকাতে বিশেষ প্রস্তাব পাশ করেছে দেশটির পার্লামেন্ট। সীমান্ত থেকে আশ্রয় প্রত্যাশীদের ফেরত পাঠানো, দেশে থাকা অবৈধ অভিবাসীদের প্রয়োজনে কারাগারে রাখা সহ বিভিন্ন বিষয় আছে এতে। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিল জার্মানি। বুধবার দেশটির পার্লামেন্টে কাগজপত্রহীন, অনিয়মিত ও নানা অপরাধে অভিযুক্ত অভিবাসী বিষয়ক প্রস্তাবে সম্মতি জানায় কঠোর ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডি। সমর্থন পায় সাবেক অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান ক্রেটনারের দল এফডিপিরও। প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, আশ্রয় প্রত্যাশীদের জার্মান সীমান্ত থেকে ফেরত পাঠানো, দেশে থাকা অভিবাসন প্রত্যাশীদের প্রয়োজনে জেলে রাখা, জার্মানিতে রাজনৈতিক কিংবা মানবিক আশ্রয় পেয়েছেন এমন অভিবাসীর পরিবারের সদস্যদের দেশটিতে প্রবেশে কড়াকড়ি আরোপের মতো নানা বিষয়। যদিও এই প্রস্তাব পাশ হওয়াকে জার্মান পার্লামেন্টের ইতিহাসের কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল। সাম্প্রতিক সময়ে জার্মানিতে নানা কারণে আশ্রয় নিয়ে বসবাসরত অনেকেই বিভিন্ন অপরাধে জড়াচ্ছেন। এই প্রস্তাব পাশ আগাম নির্বাচনে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রচারণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালিতে বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ঢল নেমেছে। গেল বছর ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দেশটিতে গেছেন প্রায় 80,000 বাংলাদেশি। এছাড়া রোমানিয়া, আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া হয়েও ইতালিতে প্রবেশ করছেন অভিবাসন প্রত্যাশীরা। আর এসব অভিবাসন প্রত্যাশীরা বেশিরভাগেরই রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাতিল করে দিচ্ছে মেলোনি সরকার। অবৈধ পথ পরিহারের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
কোনোভাবেই অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে পারছে না ইতালির কট্টর ডানপন্থী মেলোনি সরকার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে অবৈধভাবে প্রবেশে শীর্ষে অবস্থান করছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান থেকে জানা যায়, গেল বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন ৭৯,৯২৫ বাংলাদেশি। এদের মধ্যে গেল ডিসেম্বরেই গেছেন ১৩,০০০-এরও বেশি। এছাড়া আলবেনিয়া, রোমানিয়া এবং ক্রোয়েশিয়ায় শ্রমিক ভিসায় গিয়ে বাংলাদেশি দালালদের মাধ্যমে সড়ক পথে ইতালিতে পৌঁছাচ্ছেন অনেকে। অবৈধভাবে প্রবেশের সময় সীমান্তে ধরা পড়ে অনেকে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তবে ভুল আর মিথ্যা তথ্য দেয় তাদের বেশিরভাগেরই আবেদন বাতিল করছে ইতালি প্রশাসন। অবৈধ পথে ইতালিতে না আসার পরামর্শ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। আপনারা যারা যারা অবৈধ পথে এখানে এসে ভাবছেন যে উন্নতি করতে পারবেন, কিছু করতে পারবেন, আসলে এরকম কিছুই না। ইতালিতে যারা লাখ লাখ টাকা খরচ করে আসেন, বৈধতা পাওয়ার কোনো সুযোগই এখানে নাই। অতএব আমি মনে করি এটা পরিহার করাই উচিত। আলবানিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া হয়ে অনেক বাংলাদেশি ইতালিতে ঢুকছেন। ওনারা সরকারি আশ্রয় প্রার্থনা করলেও প্রায় ৯৭% আবেদনই খারিজ করে দেওয়া হচ্ছে। আলবেনিয়ার সাথে চুক্তি করে সেখানে অবৈধ অভিবাসীদের জন্য আশ্রয়কেন্দ্র তৈরি করেছে ইতালি সরকার। আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা অনেককে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। গেল কদিনে বেশ কিছু বাংলাদেশি সহ অনেক অবৈধ অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। ঝড়তলা চীনের ডিপসিকের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া হাওয়ার্ড লাটনিকের দাবি, মার্কিন প্রযুক্তি চুরি করেছে ডিপসিক। এদিকে ডিপসিক ব্যবহারে বাহিনীর সকল সদস্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী। সম্প্রতি বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয় চীনের এআই চ্যাটবট ডিপসিক। মডেলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সেমিকন্ডাক্টর। তবে সেমিকন্ডাক্টর সহ ব্যবহৃত আইপি নিজেদের বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য মন্ত্রী হিসেবে মনোনীত হাওয়ার্ড লাটনিক। বুধবার সিনেটের বাণিজ্য, বিজ্ঞান ও পরিবহন কমিটিতে দেয়া এক বক্তব্যে এ ঘটনাকে প্রযুক্তি চুরি হিসেবে আখ্যা দেন তিনি। চীন অত্যন্ত স্বল্প খরচে শক্তিশালী এআই মডেল তৈরি করেছে, যার পেছনে মার্কিন প্রযুক্তির বড় অবদান রয়েছে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মার্কিন প্রযুক্তি চুরির মাধ্যমে এটি সম্ভব হয়েছে। এদিকে ডিপসিক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন নৌবাহিনী। বুধবার সিএনবিসির বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ডিপসিকের এআই প্রযুক্তি ব্যবহার না করার নির্দেশ দিয়ে সকল সদস্যকে ইমেল পাঠিয়েছে। গত শুক্রবার থেকে পাঠানো ওই মেইলে সতর্ক করে বলা হয়, কোনো অফিসিয়াল বা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না ডিপসিকের এআই। নিরাপত্তা ও নীতিগত উদ্বেগ থেকেই এই নির্দেশ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে লক্ষাধিক ইতালীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা থেকে চীনের এআই চ্যাটবট ডিপসিকের কাছে ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দেশটির সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে ডিপসিক এআই এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলোকে ২০ দিনের মধ্যে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের উৎস সম্পর্কে ব্যাখ্যা চেয়েছে ইতালির ডাটা সুরক্ষা কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। এবার মানুষের সঙ্গে একই মঞ্চে নাচল রোবট। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে চীনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে। চান্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির জনপ্রিয় লোকনৃত্যের সঙ্গে তাল মিলিয়ে নেচেছে একদল রোবট। সত্যি বলতে পুরো বিষয়টি বেশ চমৎকার। সম্পূর্ণ নাচ দেখলেই বিষয়গুলো আপনার কাছে সহজ মনে হবে। পশ্চিমারা দেখুক কিভাবে চীন প্রযুক্তিতে উন্নত হচ্ছে। ডিপসিকের পর এই রোবটের নাচ অবশ্যই তাদের অবাক করবে। সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের মাঝ আকাশে বিমান হেলিকপ্টারের সংঘর্ষ, ৬৪ আরোহী ৩ সেনা সদস্য নিয়ে বিধ্বস্ত নদীতে, ১৯ মরদেহ উদ্ধার, এখনও জীবিত পাওয়া যায়নি কাউকে। যুদ্ধবিরতির চুক্তি মেনে তৃতীয় দফায় হামাস ইসরায়েল বন্দি বিনিময়, পশ্চিম তীরে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলায় নিহত ১০, আহত অনেকে। এবং সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন আহমেদ আল শারা। সংবিধান বাতিল ঘোষণা, রাশিয়ার কাছে আসাদকে ফেরত চেয়েছে দামেস্ক, আলোচনা চলবে জানালো মস্কো। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গেই থাকুন সময়ের।